রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক, বাংলাদেশ কি এশিয়া ইন্দো পাক সাবকন্টিনেন্ট অর্থাৎ দূরপ্রাচ্যে কি প্রভাব বিস্তার করতে যাচ্ছে? কি বলেন? আমার তো একটু আলাপ করি, আমার তো সেই রকমই মনে হচ্ছে। নেপাল বাংলা এক পায়ে খারাপ বাংলাদেশ থেকে সহযোগিতা নেবে এবং ইলন মাস্কের যেই স্টারলিংটা আছে সেটার হেডকোয়ার্টার হবে এশিয়া জোনে, হেডকোয়ার্টার হবে বাংলাদেশ হবে ইলন মাস্কের স্টারলিংয়ের হাব এশিয়া জোনে হেডকোয়ার্টার। এইখান থেকে নেপালকে দিবে আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব যেটা বলেছে সেটাই আমি বলছি, নেপালকে দিবে। আর ভুটানও চেয়েছে, ভুটানকেও দিবে। একইভাবে সেভেন সিস্টার, ভারতের সেভেন সিস্টার চেয়েছে, সে সেভেন সিস্টারকেও দিবে বলে বলেছে। তো অন্যান্য দেশ যেমন আরও দেশ আছে যাদের কাছে এটা নেই, যারা চাইবে তাদেরকে এটা দিবে বলছে এইখান থেকে। এখন শুধু এইটা না, এটা ছাড়াও বাংলাদেশ এমন একটা ভৌগোলিক অবস্থানে আছে, বাংলাদেশের সাথে তিন পাশে ভারতের বর্ডার, তারপর দিনাজপুর, রংপুর, দিনাজপুরের দিকে আছে। দিনাজপুরের একবারে শেষ প্রান্ত থেকে নেপালের দূরত্ব হচ্ছে 40 কিলোমিটার। ভারতের একটা করিডোর আছে ছোট, চিকেন নেক বলে, 40 কিলোমিটারের করিডোর। এই করিডোরটা না থাকলে কিন্তু বাংলাদেশের সাথে নেপালের বর্ডার থাকতো। এই 40 কিলোমিটার পরে নেপালের বর্ডার বাংলাদেশ থেকে, খুবই কাছে। এখন কথা হচ্ছে বাংলাদেশ সেভেন সিস্টার যে চাচ্ছে তাদেরকে বাংলাদেশ দিবে, নেপালও চাচ্ছে। নেপাল নাকি বলেছে আমাদেরকে নিয়ে যান। এখন ডক্টর ইউনূস সাহেব বলছে আমরা তো নেওয়ার জন্য প্রস্তুত, আপনারা দিতে প্রস্তুত, আমরা নিতে প্রস্তুত। একইভাবে ভুটানও। আর নেপালের সাথে নেপালের একটা সুবিধা হচ্ছে, নেপালের সাথে একটা হিমালয় পর্বত আছে। হিমালয় পর্বতের পাদদেশে নেপাল অবস্থিত। কিন্তু আরেকটা অসুবিধা হচ্ছে, নেপালের সাথে কোনো সমুদ্র নাই, সব ল্যান্ড। কোনো নদী সমুদ্রের সাথে নেপালের বর্ডারে কোনো নদী অথবা সমুদ্র নাই, যার কারণে নেপাল ইম্পোর্ট এক্সপোর্ট করতে, কারো থেকে নিতে এবং কাউকে কোনো মাল দেওয়ার জন্য নেপালকে অবশ্যই স্থল বন্দর ইউজ করতে হবে এবং স্থলপথেই নিয়ে যেতে হবে। বাংলাদেশের সাথে যেহেতু নেপালের 40 কিলোমিটার দূরত্ব, তাহলে ওই ভারতের ওই চিকেন নেক দিয়ে যদি কোনো একটা ব্যবস্থা করে যদি বাংলাদেশে আনতে পারে পণ্য, তাহলে সরাসরি বাংলাদেশের ভিতর দিয়ে সোজা চট্টগ্রাম এবং মংলা বন্দর দিয়ে নেপাল এক্সপোর্ট করতে পারবে, নেপাল জিনিস ইম্পোর্ট করতে পারবে। ইম্পোর্ট করলে কি হবে, চট্টগ্রাম অথবা মংলা বন্দর দিয়ে ঢুকবে ইম্পোর্টের মাল, সড়কপথে ভারতের বর্ডারে যাবে, শিলিগুড়ি করিডোর, এখানে ওইখান থেকে করিডোরটা ক্রস করে সড়কপথে চলে যাবে নেপালে। এটা হচ্ছে রুট। ঠিক একইভাবে ভুটানেরও একই অবস্থা। নেপালের যেরকম ভূখণ্ড ভুটানেরও এরকম। ভুটানও যদি কোনো কিছু স্থলপথে আমদানি রপ্তানি করতে হয়, ভুটান ভারতের ভিতর দিয়ে এসে বাংলাদেশের ভিতর দিয়ে সমুদ্রপথে পাঠাতে পারবে এবং সমুদ্রপথে কোনো জিনিস ইম্পোর্ট করলে সেটা চট্টগ্রাম হয়ে অথবা মংলা সমুদ্র বন্দর হয়ে সড়কপথে এটা ভারতের চিকেন নেক করিডোর দিয়ে ভুটানে যেতে পারবে। নেপালের মতো, নেপালে ঢুকলে নেপালের সাথে ভুটানের কাছাকাছি, নেপাল থেকেও চলে যেতে পারবে ভুটানে। এখন কথা হচ্ছে বাংলাদেশ, এই যে বাংলাদেশের সম্ভাবনাটা কিন্তু অপার, বিশাল এক সম্ভাবনার দ্বার বাংলাদেশ। সেটি একটা ভারতের টেনশনের বিষয়। ভারত তো এমনি আমাদেরকে খুব একটা সহ্য করতে পারে না। আফটার পোস্ট শেখ হাসিনা রেজিমের পরে ভারত আমাদেরকে খুব বেশি সহ্য করতে পারছে না। তো এখন বাংলাদেশ আঞ্চলিকভাবে ব্যবসা বাণিজ্যে প্রভাব বিস্তার করবে, এটা নো ডাউট। অপার একটা সম্ভাবনা বাংলাদেশকে হাতছানি দিয়ে রেখেছে। আল্লাহর কুদরতে দেওয়া এই বাংলাদেশ ভূখণ্ডতে এমন একটা জায়গায় একটা অপার সুযোগ বাংলাদেশের জন্য অপেক্ষা করছে এবং এই সুযোগকে কাজে লাগালে বাংলাদেশ অর্থনীতিতে সমৃদ্ধশালী হয়ে যাবে এবং আমদানি রপ্তানির একটা বড় হার হবে বাংলাদেশ ভূখণ্ড।
সেভেন সিস্টারের সাথে কোনো সমুদ্রপথ নাই। তাদের বাংলাদেশের সাথে বর্ডার আছে সেভেন সিস্টারে, এই বর্ডার দিয়ে বাংলাদেশে এসে নেপাল ভুটান যেভাবে করবে তাদেরকে একইভাবে বাংলাদেশ দিয়ে করতে হবে তাদেরকে। তো এখন যখন বাংলাদেশ এটা করবে তখন বাংলাদেশের প্রভাব, আঞ্চলিক প্রভাব অনেক বেশি বেড়ে যাবে। অলরেডি সেভেন সিস্টার বাংলাদেশের কাছে ত্রিপুরা মুখ্যমন্ত্রী তো বলেই দিয়েছে যে বাংলাদেশ ছাড়া ওদের কোনো গন্তব্য, ওদের কোনো উপায় হবে না। এখন এই সমস্ত কিছু সব কিছু বাধাগ্রস্ত হয়েছে বিজেপি সরকারের কট্টর হিন্দুত্ববাদী মুসলিম বিদ্বেষী নীতির কারণে। তারা কোনোভাবে বাংলাদেশকে আফটার শেখ হাসিনা, পোস্ট শেখ হাসিনা রিজিমকে তারা সহ্য করতে পারছে না, ডক্টর ইউনূস সাহেবের রিজিমকে সহ্য করতে পারছে না। ডক্টর ইউনূস সাহেব একজন আন্তর্জাতিক লেভেলের মাপের মানুষ, মোদির সাথে তুলনা করলে হবে না। মোদির গ্রেড ডক্টর ইউনূস সাহেবের গ্রেডের সাথে ম্যাচ করবে না। একটা আন্তর্জাতিক পর্যায়ের লেভেলের মানুষ ডক্টর ইউনূস সাহেব, আর উদ্ভাবনের ক্ষমতা অনেক বেশি ওনার, গড গিফটেড। এই যে ব্যবসায় বাণিজ্যের এইটা যদি বাংলাদেশ ব্যবহার করতে পারে তাহলে বাংলাদেশের অর্থের অভাব হবে না। বাংলাদেশের অর্থনীতিকে লোহার শিকল দিয়ে বেঁধে রাখলেও বন্ধ রাখা যাবে না, অর্থনীতি সচল চলতেই থাকবে। তো এখন এইটা গেল বাংলাদেশের এই ব্যবসা বাণিজ্যের ব্যাপার। এখন সামরিক দিকে আমরা আসি। বাংলাদেশের সামরিকীকরণ, বাংলাদেশের ক্ষমতার ভারসাম্য কি পরিবর্তন করবে ভারত বাংলাদেশের? আমি মনে করি ক্ষমতার ভারসাম্য পরিবর্তন করবে সামরিকীকরণ বাংলাদেশের সাথে করলে। বাংলাদেশ চায়নার সাথে অলরেডি এগ্রিমেন্ট আছে এবং আরও 30টা প্রকল্প, বিভিন্ন প্রকল্পগুলো চায়নাকে দিচ্ছে বাংলাদেশ। চায়নাকে দেওয়া মানে এই প্রকল্পগুলো উন্নতি, এবং এই প্রকল্পের উন্নতি হলে বাংলাদেশের আর্থিক মেরুদণ্ড অনেক শক্ত হয়ে যাবে। আর সামরিকীকরণ, চীনের থেকে অস্ত্র নিলে, চীনের থেকে মিসাইল নিলে, চীনের থেকে ট্যাঙ্ক নিলে, চীনের থেকে রোবোটিক সৈন্য দেওয়ার কথা, চীন রোবটের সৈন্য যেটা আছে চীনের কাছে, রোবোটিক আর্মিটা দেওয়ার কথা বাংলাদেশকে। বাংলাদেশ অন্য মাত্রায় চলে যাবে। এরপরে আসেন পাকিস্তানের দিকে। বাংলাদেশের সাথে পাকিস্তানের সামাজিক আর্থিক লেনদেন, ব্যবসা বাণিজ্য এবং সামরিক উত্তর সম্পর্ক অনেক বহুগুণে বৃদ্ধি পাচ্ছে। পাকিস্তানের গোয়েন্দা সংস্থার প্রধান উনি ভিজিট করে গেছে বাংলাদেশে, এবং বাংলাদেশের বিভিন্ন জায়গায় চিকেন নেকের ওইদিকে গেছেন। এরপর উনি গাজীপুরেও ভিজিট করেছেন, গাজীপুরে ভিজিট করে উনি গেছেন পরিদর্শন করে। তো এখন গাজীপুর ভিজিট করে যাওয়ার পরে ওই উনি যে ইয়েটা করেছে সেটা হচ্ছে, যেটা বলছিলাম সেটা হচ্ছে স্টারলিংক বাংলাদেশে যদি হেডকোয়ার্টার হয়ে যায়, অবশ্যই বাংলাদেশের প্রভাব, ব্যবসায়িক প্রভাব এবং বাংলাদেশের আঞ্চলিক প্রভাব বাংলাদেশে বেড়ে যাবে, অনেক বেড়ে যাবে বাংলাদেশের আঞ্চলিক প্রভাব। তো ডক্টর ইউনূস সাহেব বাংলাদেশকে এমন একটা পরিধিতে, এমন একটা উচ্চতায় নিয়ে গেছেন এই কয়েক মাসে, 6 মাসের মধ্যে। সবাই বলেছিলেন ইউনূস সাহেব এইটা হয় না, ওইটা হয় না, এমন একটা পর্যায়ে নিয়ে গেছেন যে সেটা বলার অপেক্ষা রাখে না। মোদির পক্ষে এই সমস্ত কিছু করা সম্ভব না, কম্প্যারিজন হয় না মোদির সাথে ইউনূস সাহেবের, করতেও চায় না। মোদি এখন হালে পানি পাচ্ছে না, মোদি এখন নানামুখী সমস্যায়, ইউনূস সাহেবের মার প্যাচ, ঠান্ডা পাতার মার প্যাচে এখন ঘোলা পানিতে পড়ে গেছে। এবং স্টারলিংক দিবে সব কিছু, সেভেন সিস্টারকে দিবে, সেভেন সিস্টারও চাচ্ছে। এগুলিতে ভারত অনেক বেশি টেনশনে পড়েছে। ভারতের আঞ্চলিক প্রভাব ভারতের কমে যাচ্ছে, এমনিও কমে গেছে, আরও কমবে। বাংলাদেশের প্রভাবটা অনেক বেড়ে যাবে। চীনের সাথে বাংলাদেশের সামরিক চুক্তি আছে এবং অস্ত্র কিনছে। পাকিস্তানের সাথে সামরিক চুক্তি হলে এবং পারমাণবিক অস্ত্রের ব্যাপারে পাকিস্তান সেনাবাহিনী দিয়েও পাকিস্তান আমাদেরকে ট্রেন করাবে বলছে।
এবং সামরিক যে চুক্তির আওতায় অস্ত্র দিয়ে বা পারমাণবিক বোমা যদি আমরা একটা নিউক্লিয়ার ট্রিটি করে যদি নিতে পারি পাকিস্তান থেকে, তাহলে ভারতের এত লাফালাফি কমে যাবে। এরপর আছে তুরস্ক। পাকিস্তান এখানে সামরিক মিসাইল কারখানা পাকিস্তান বানাতে চাচ্ছে। তুরস্ক বাংলাদেশে মিসাইল কারখানা বানাতে চাচ্ছে, বাইরে একটা ড্রোন কারখানা এবং মিসাইল কারখানা তুরস্ক বানাতে চাচ্ছে। এগুলিতে ভারতের মাথা পুরোপুরি খারাপ হয়ে গেছে। ভারতের মাথা আর ঠিক নেই। ব্যবসা বাণিজ্য তো বাংলাদেশ এগিয়ে যাচ্ছে ইনশাল্লাহ। তো আশা করি বাংলাদেশ সঠিক পর্যায়ে যাচ্ছে। আর নির্বাচন যদি লেটে হয় এটা আরও ভালো, কারণ আমাদের দেশে যে রাজনৈতিক দলগুলা এগুলো আবার ক্ষমতায় আসবে, এসে সে আবার চুরি করবে, ডাকাতি করবে। এবার আওয়ামী লীগে করেছে, অন্য সময় যারা আসবে তারাই করবে, নো ডাউট। এটাতে তাদের বহুমুখী কোনো কিছু নেই। যেটা ইউনিট যেটা এগিয়ে নিয়ে যাচ্ছে সেটা তাদের কাছে নাই। ধন্যবাদ।